আমরা আবারও আমাদের আজকের পর্যালোচনায় ফিরে যাব। কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন আছেন আমাদের সাথে। কাজী শরীফুদ্দীন জি, আপনি বলছিলেন ভ্যাকসিনের কথা, প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন যে সকলে ভ্যাকসিন পাবে সেই ব্যবস্থাই করা হচ্ছে, এই বিষয়ে বলছিলেন আপনি। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় আলোচিত বিষয়। এই মুহূর্তে করোনাকালীনে আমাদের দেশে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন। এটা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে সমগ্র বিশ্ব যখন যুদ্ধ করে যাচ্ছে, অনেক দেশ এই যুদ্ধ থেকে পরিত্রাণ পাচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে। আর এই ভ্যাকসিনটা আমাদের দেশে অতি ইম্পর্টেন্ট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আনার চেষ্টা করছেন এবং চলে আসছে, গ্রাজুয়ালি আসছে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে কয়েকদিন আগে রাতে যখন ভ্যাকসিন বাংলাদেশে আসে, তখন মাননীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এয়ারপোর্টে রাত্রে গিয়ে আমেরিকান অ্যাম্বাসেডর সহ এয়ারপোর্টে গিয়ে নিজেরা ভ্যাকসিন রিসিভ করেছেন। এবং ইচ অ্যান্ড এভরি টাইম এটা মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে পার্সু করছেন। এবং ওই দিন আমরা শুনতে পেয়েছি যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা নাগরিকের জন্য আমাদের ভ্যাকসিন অবশ্যই কনফার্ম করতে হবে, এটার জন্য অর্থ নিয়ে কোনো চিন্তা নাই। এই দৃষ্টিকোণ থেকে এখন আমাদের যখন ভ্যাকসিনেশন চলছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার 9 দিনের জন্য লকডাউনের শিথিলতা করেছে। প্রথমত আমাদের লকডাউনটা কি? লকডাউনটা এমন কিছু না যে লকডাউন করলে পৃথিবীর সবকিছুই সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যেতে এবং ভালো থাকতে হলে প্রথম যে দরকার, প্রত্যেকটা নাগরিকের আমাদের নিজস্ব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর স্বাস্থ্যবিধি মানারও প্রথম শর্ত হচ্ছে মাস্ক পরতে হবে। সম্প্রতি ডক্টর আব্দুল্লাহ এবং প্ল্যানিং কমিশনের মেম্বার ডক্টর শহীদুল্লাহ, ওনারা যেটা বারবার বলছেন যে আমাদের এই করোনাটা ড্রপলেট ইনফেকশন, একমাত্র হাসি কাশি বা কথা বলার মাধ্যমেই সূক্ষ্ম কণিকার মাধ্যমে ভাইরাস একজনের শরীর থেকে অন্য শরীরে যেতে পারে। আমাদের যে একটা ভীতি ছিল যে করোনা রোগীর কাছে যাওয়া যাবে না, করোনা এই যে পথে ঘাটে যখন যাত্রা করছে অনেক অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, অনেকে ডেড বেডেড হয়ে যাচ্ছেন, কিন্তু মানুষ তার গায়ে হাত দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমাকে করোনা হয়ে যেতে পারে। বাট এই দুই ডক্টরের, বাংলাদেশের খুব নামি দামি ডক্টর যারা আমাদের এই সেক্টরে ডিল করছেন, ওরা স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন যে ড্রপলেট ইনফেকশন ছাড়া, মানে হাঁচি কাশি, কথা বলার থুতু লালা, এটা একজন থেকে আরেকজনের গেলে তাহলে হতে পারে। বাট একজন অসুস্থ হয়ে পড়ে গেলে আপনি যদি তাকে সহযোগিতা করেন, আপনার কখনো করোনা হওয়ার সম্ভাবনা নাই। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে lockdown is a restriction policy for the usually due to specific risk and stay at home and stay in pitch। মানে লকডাউন হচ্ছে এমনই একটা দিক নির্দেশনা যে আমি নিজে আমার ঘরে থাকবো এবং আমার পক্ষ থেকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমার দ্বারা অন্য কেউ যেন আক্রান্ত না হয়। তো এইটা সাথে যাতায়াতের কিন্তু কোনো বাধ্যবাধকতা বা নিষেধ নাই। যাত্রা করার সময় যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের প্রথম যে ফরমোস্ট পলিসি সেটা হচ্ছে আমাদের মাস্ক অবশ্যই পরতে হবে। যেটা আমি শুরু করেছিলাম বা বলেছিলাম যে গত 2 দিনে এই ঢাকা শহর থেকে 17 লক্ষ লোক ঢাকার বাইরে চলে গেছে। এটা আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার ওনার ফেসবুক স্ট্যাটাস এবং বেশ কয়েকটা আজকের পত্রিকায় এসে যে গ্রামীণ ফোনের 7,74,784 জন, বাংলা লিংকের 4,64,492 জন, রবি 3,42,042 জন এবং টেলিটকের 1,12,229 জন গতকাল বিকাল 5টা পর্যন্ত তারা ঢাকার বাইরে চলে গিয়েছে। এই ঢাকার বাইরে লোকজন কেন গিয়েছে? আমাদের লকডাউনের মাঝখানে সরকারের দিক নির্দেশনা একটু শিথিলতা দেওয়া হয়েছে, সে কারণে। আর শিথিলতা দেওয়া হয়েছে ঈদ যাত্রার জন্য, শিথিলতা দেওয়া হয়েছে আমাদের ইকোনমিকে কিছুটা চাঙ্গা করার জন্য। আমাদের গ্রামের যে গরুগুলা, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি,
যে ঈদুল আজহার সময় আমরা কোরবানি দিয়ে থাকি। এই কোরবানির সময় যে আমরা গরুগুলো কোরবানি দেই বা পশুগুলো কোরবানি দেই, আমাদের গ্রামের নিরীহ লোক সারাটা বছর এটা লালন পালন করে থাকেন, এটার পিছনে ইনভেস্ট করে থাকেন। তো এইটা যাতে স্বাস্থ্যবিধি মেনে আমরা একে অপরকে এই গরুগুলো এক্সচেঞ্জ করতে পারি, মানে বিক্রি করতে পারি, ক্রয় করতে পারি, সেই সুবিধার জন্য। জি, ধন্যবাদ কাজী শরীফুদ্দিন। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। কালের কণ্ঠে শিরোনাম আছে সম্পদ সুরক্ষিত, শ্রমিক বিপন্ন। শ্রমিকদের জন্য যেই সম্পদ কিংবা তাদের যে অধিকারটুকু সুরক্ষিত কিংবা সংরক্ষিত করা হয়, শেষ পর্যন্ত সেগুলো তাদের ধার কাছ দিয়ে যায় না, সেগুলোর জায়গায় থাকে এবং শ্রমিক তার যে নাজেহাল অবস্থা হতে থাকে দিনের পর দিন, সেটা হতেই থাকে। এই বিষয়ে কি বলবেন, আসলে কিভাবে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা যায়? ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের দেশের শুধু নয়, তৃতীয় বিশ্বের যারা আমরা হ্যান্ড টু মাউথ পরিশ্রম করে আমরা খেয়ে থাকি, গার্মেন্টসে চাকরি করে যারা ইকোনমিক এবং অর্থনীতির চাকাকে আমরা সচল রেখেছি, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অহরহই ঘটছে। কেন ঘটছে? মধ্যস্বত্বভোগের জন্য। সিম্পল, আমি যে প্রসঙ্গটা বলেছিলাম, দেখেন কোরবানির ঈদ, এই কোরবানির সময় যে পশুটা কোনো এক সময় প্রতিবেশী দেশ থেকে যখন পশু আমাদের এখানে আসা বন্ধ করে দিয়েছিল, তখন আমরা মানে হিমশিম খেয়েছিলাম। আমরা কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এখন আমরা বাংলাদেশে এমন সুন্দর পশু আমরা প্রস্তুত করছি যে আমরা নিজেদের প্রয়োজন আমরা মেটাতে সক্ষম হয়েছি। প্রয়োজন মেটাতে সক্ষম হলেও আমাদের যে প্রবলেমটা, মধ্যস্বত্বভোগী গ্রামে যে ফার্মার, যে কৃষক এত পরিশ্রম করে গরুটা লালন পালন করছেন, ওখান থেকে একজন কষ্ট করে লালন পালন করার পরে ক্রয় করছেন, উনি ঢাকা শহরে বিক্রি করছেন দ্বিগুণ তিনগুণ। যেমন করে কৃষি পণ্য, যেমন করে গার্মেন্টস, যেমন করে আমাদের তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর লোকজন যারা আছেন, তারা পরিশ্রম করে সমগ্র জিনিসটা তৈরি করছেন, আর মধ্যস্বত্বভোগী ওইটা ক্রয় করে নিয়ে এসে মানুষের সামনে উপস্থাপন করে তাদের স্বার্থ হাসিল করছেন। এ ব্যাপারে আমাদের যে শিক্ষিত সমাজ আছে, আমাদের মধ্যবিত্ত সমাজ আছে, আমাদের সরকার, সকলকে একটু সচেতন হতে হবে, যাতে আমাদের এই কর্মচারীরা বঞ্চিত না হয়, কৃষক বঞ্চিত না হয়, যারা পরিশ্রম করছে তারা বঞ্চিত না হয়। আরেকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, যে এই করোনা কালেও ঈদ আমরা ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের ঢাকা ছেড়ে যেতেই হবে। ঢাকা তো তাদের জন্য বসবাসের স্থল যারা এখানে অনেক অর্থ উপার্জন করে, উচ্চ মধ্যবিত্তের জন্য। কিন্তু ঢাকার এই যে 17 লক্ষ লোক চলে গেল, অতি মানে রিসেন্ট পাস্টে আমরা বলি যে আমরা যারা ঢাকার বাইরে থেকে এই শহরে এসেছিলাম, একদিন যারা প্রতি মাসে বাড়িতে চিঠি লিখতাম পিতার কাছে টাকা চাহিয়া, পরীক্ষার উত্তরপত্রে নয়, জীবনের খাতাতে লিখতে হতো, মা বাবার কাছ থেকে টাকা নিয়ে জীবন চালানোর জন্য। আর সেই মা বাবা সারা রাত অপেক্ষা করতেন, একটু শব্দ পেলে চমকে উঠতেন কখন সন্তান আসবে। এটা শুধু রাতের অপেক্ষা নয়, সারা বছরের অপেক্ষার পালা আসে এই দুইটা ঈদে। আমাদের মার্কেট খুলে দিয়েছেন। যে কর্মচারীটা ফ্যাক্টরিতে চাকরি করে, যে রিক্সা আমার সারাদিন রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করে, সে কিন্তু তার সঞ্চিত অর্থ দিয়ে তার সন্তানের জন্য কিছু উপহার কিনেছে, এই পোশাকটা কিনেছে। এখন যদি তার বাচ্চার কাছে সে না যেতে পারে, তার মায়ের কাছে সে না যেতে পারে, তার সন্তানের কাছে সে না যেতে পারে, তার প্রতিবেশীর কাছে সে না যেতে পারে, তাহলে মার্কেট খুলেছেন কেন? তাহলে পোশাকিটা সে কিনেছে কেন? বাট সর্বক্ষেত্রেই এই কালো থাবা করোনা যেহেতু আমাদের আক্রান্ত করেছে, সমগ্র বিশ্বকে যেহেতু ভীতি কর করে তুলেছে, এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আমি বারবার একটা জিনিস বলেছি, সমগ্র বিশ্বর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেসিডেন্ট একটা কথা বলেছেন, যে করোনা যেভাবে টার্ন নিচ্ছে, এটা পৃথিবী থেকে এত সহজে যাবে না। খুব ছোটকালে পড়ালেখার সময় একটা প্রাণীর নাম শুনেছিলাম, অ্যামিবা, যেটা ঘন ঘন তার আকার আকৃতি চেঞ্জ করে। আর এই বয়সে এসে দেখতে পাচ্ছি করোনা, কখনো ডেল্টা ভ্যারিয়েন্ট, কখনো তার স্থানকাল পাত্র হিসাবে বিভিন্ন দেশের সাথে
সামঞ্জস্য রেখে নতুন নতুন নাম, নতুন নতুন রূপে আসছে, নতুন নতুন ভাবে আক্রান্ত হচ্ছে। এই নতুন নতুন ভাবে আক্রান্ত হোক আর যেটাই হোক, আমাদের বাঁচতে হবে। বাঁচতে হওয়ার প্রথম ফরমোস্ট হচ্ছে যে নিজেদের ওখান থেকে প্রতিহতের জন্য মাস্ক পরতে হবে আর টিকা নিতে হবে। টিকা নেওয়ার জন্য গভর্নমেন্ট যে পলিসির মাধ্যমে গিয়েছে, এখানে আমাদের গভর্নমেন্টের আরো সচেতন হতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো সচেতন হতে হবে। যেমন টিকা বুথ কেন্দ্রকে আমরা 24 ঘন্টা চালাতে পারি। একটা ফ্যাক্টরি যখন পূর্ণ উৎপাদনে চলে আসে, বাইরের রাষ্ট্রগুলো কিন্তু ওই ফ্যাক্টরিটা 24 ঘন্টায় চালা রাখে। কেমন? একটা ক্লাস্টার বা একটা গ্রুপ প্রথম 8 ঘন্টা ডিউটি করছে, সেকেন্ড গ্রুপ দ্বিতীয় 8 ঘন্টা ডিউটি করছে, থার্ড গ্রুপ তৃতীয় 8 ঘন্টা ডিউটি করছে। রেস্ট অ্যান্ড রিপিট ইজ রিকোয়ার্ড। তা সে কারণে প্রথম যে 8 গ্রুপ কাজ করছে, 8 ঘন্টা ডিউটি করছে, আমাদের এই ডক্টর, স্বেচ্ছাসেবী, রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, প্রশাসক, কর্মকর্তা, কর্মচারী, সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে যে কমিটি গঠন করে দিলে, আর এই কমিটিতে তারাও ডিউটি পালন করবে। আর আরেকটা ভয়ের কথা, আফ্রিকান কান্ট্রিতে এই মুহূর্তে কিন্তু এই ডিসইনফেকশন বুথ বা নকল মেডিসিন বেরিয়ে এসছে। নকল মেডিসিন আমাদের দেশে এখনো পাওয়া যায়নি, বাট রিসেন্ট পাস আমরা পেপার পত্রিকায় পড়েছি এবং টিভি নিউজে জেনেছি ইন্ডিয়াতেও কিন্তু নকল মেডিসিন বেরিয়েছে। আমরা বাঙালি জাতি সব দিক দিয়ে এগিয়ে আছি, চেষ্টা করছি সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য। জি, আমরা আসলে ব্যাপারটা তো অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি একটু সংজ্ঞা থেকে দূরে আছি যে আমরা আসলে বেশ এগিয়ে আছি। কাজী শরীফুদ্দীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে আজকে তুলে ধরার জন্য। দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন পরিকল্পনা উন্নয়ন ডিপার্টমেন্টের নিরাপত্তা বিশ্লেষক এবং পরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন। আমরা আজ সকালে বাংলাদেশের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।